ঘুরপথে এনআরসিকে তৃণমূল কংগ্রেস যেভাবে সমর্থন করেছে ভারতে অন্য কোনো রাজনৈতিক দল করেনি। এনআরসির আগে যখন ওরা এনপিআর এর কাজ করেছে, আপনারা জানেন বড় রাজ্যগুলোর মধ্যে ভারতের প্রথম রাজ্য পশ্চিমবাংলা সরকার, যারা এনপিআর এর ভেরিফিকেশন কমপ্লিট করে কেন্দ্রকে জমা দিয়ে দিয়েছে। গ্রামে গ্রামে জেলায় জেলায় মানুষ জানেন গত 4-5 বছর ধরে, যবে থেকে এনআরসি আগে সিএএ চালু হয়েছে, ধরুন গ্রামের দিকে বিশেষ করে জেলা মফস্বলে কেউ একটা জমি কিনবে, বিক্রি করবে, তার কাছ থেকে এমন ডকুমেন্ট চাওয়া হচ্ছে, তার পিতৃপুরুষের 51 সালের পর্চা থেকে শুরু করে এমন ডকুমেন্ট যেগুলো বেসিক্যালি এনপিআর এর ডকুমেন্ট, এনআরসি করার ডকুমেন্ট, ছলে বলে অছিলায় সরকারি অফিস থেকে সেই ডকুমেন্টগুলোকে কালেক্ট করে কেন্দ্রকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইবার আপনাদেরকে বলছি, এসআইআর এর প্রস্তুতি দেখার জন্য প্রথম যেদিন ইলেকশন কমিশনের টিম পশ্চিমবাংলায় এসেছিল, ওরা প্রেস কনফারেন্স করে বাংলা সরকারকে ধন্যবাদ জানিয়েছিল যে এসআইআর করার জন্য এত ভালো প্রস্তুতি বাংলায় যা হয়েছে তা ভারতের আর কোনো রাজ্যে হয়নি। সুতরাং ঘুরপথের সমর্থন করার কথা যদি বলেন, ওদের এই মিমিনুসরাদের মতো এমপিগুলো পার্লামেন্টে ভোট দেয়নি এনআরসির বিরুদ্ধে, আর যাদবপুরে দাঁড়িয়ে ক্যাকাচিচি করছিল। সুতরাং পরোক্ষভাবে ওরা যা সমর্থন করেছে, ওরকম পরোক্ষ সমর্থন বিজেপিও করতে পারেনি কোনোদিন। নমস্কার, আপনি রয়েছেন কবিরের সঙ্গে। আজকের প্রতিবেদন মূলত দুটি ভাগে বিভক্ত। আমি খুব কথা বলবো না নিজে, তার আগে একটি খবর দিই। মান্থা, ঘূর্ণিঝড় মান্থা, তার ল্যান্ডফল হয়েছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া এবং মছলিপত্তনমের মাঝখানে, এবং তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মূলত বিভিন্ন জেলায় ইতিউতি বৃষ্টি হয়েছে, কোথাও ঝড় হয়েছে। এবং আরও একটি উদ্বেগের খবর, এর ফলে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিশ্ববিখ্যাত, প্রত্যেকেই জানেন, অনেকে প্রতিমা দর্শন করতে যান, আলোকসজ্জা দেখতে যান, সেখানে 70 ফুটের পৃথিবীর সবথেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা মূর্তি ভেঙে পড়েছে বলে আমরা খবর পেয়েছি, এবং 7 জন অন্তত আহত হয়েছেন, এবং হুড়োহুড়িতে আরও বেশ কিছু মানুষ আহত হওয়ার সম্ভাবনা আশঙ্কা থেকে যাচ্ছে। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, এর আগেও বলেছি যে খুব সতর্কভাবে উৎসবের আনন্দ উপভোগ করুন। আজকের প্রত্যেকে সাবধানে থাকুন, আপনার নিজের আনন্দ এবং পাশের মানুষের আনন্দ, এবং উদ্যোক্তাদেরকেও একটা কথা বলার, যে খুব দায়িত্বের সঙ্গে আপনারা এত বড় কাজ করছেন, সেটা কিন্তু খুব দায়িত্বের সঙ্গে, কোনো চমক নয়, খুব রেসপন্সিবলি আপনারা গোটা ব্যাপারটাকে কন্ডাক্ট করুন। মূল বিষয়ে আসি। আজকে এসআইআরের ডঙ্কা বেজে গেল রাজ্যে, সর্বদল বৈঠক, অল পার্টি মিটিং ছিল, এবং সিপিআইএম যদিও কোনো ধরনের কোনো পাওয়ার স্ট্রাকচারের মধ্যে নেই, কিন্তু সিপিআইএমের কি সেখানে এসআইআর নিয়ে কি দৃষ্টিভঙ্গি, সিপিআইএম এবং তৃণমূলের দৃষ্টিভঙ্গি কি একদম এক, নাকি কোথাও গিয়ে আলাদা? সিপিআইএম এসআইআর নিয়ে কী ভাবছে? বিজেপির সঙ্গে কি কোথাও গিয়ে সিপিআইএম ইকো করছে, রেজোনান্স হচ্ছে? এরকম প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকে ফোন করেছেন যে আপনি এই নিয়ে প্রতিবেদন করুন। আমি নিজে কোনো কথা বলার থেকে, আমি নিজে কোনো ন্যারেশন বিল্ড করার থেকে, সিপিএমের রাজ্য সম্পাদক, সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ, সিপিএমের রাজ্য সম্পাদক পলিট ব্যুরো মেম্বার মোহাম্মদ সেলিম, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী, পলাশ দাস, তারা আজকে গিয়েছিলেন ইলেকশন কমিশনের অফিসে সর্বদল বৈঠকে। তারা কি বললেন? শতরূপ ঘোষের বক্তব্য, সুজন চক্রবর্তী কি বলেছেন সাংবাদিক সম্মেলন থেকে, মোহাম্মদ সেলিম বলেছেন জিনা হারাম করে দেবো যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ যায়। এবং প্রতিশ্রুতি মতো কিন্তু বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দার্জিলিং থেকে দক্ষিণ 24 পরগনা, পাহাড় থেকে সাগর, কিন্তু সর্বত্র সিপিএমের নির্বাচনী সহায়তা কেন্দ্র চলছে। সেই দৃশ্যপট আপনাদেরকে কোলাজ আকারে এই প্রতিবেদনে দেখাবো। আপনারা অনেকটাই নিশ্চিন্ত হতে পারবেন কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে। গতকালের প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছি, প্রয়োজন হলে কমেন্ট করে জানাতে পারেন, আবার আপনাদেরকে জানাবো, নিশ্চিন্তে থাকুন। এবং আমার একটা খুব বড় প্রশ্ন আপনাদের কাছে জানতে চাইছি, আপনারা যদি সম্ভব হয় কমেন্টে জানাবেন, যে এসআইআর বা এসআরইআর, সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোলস, যেটা প্রত্যেক বছর হয়, বা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। মৃত ভোটার, তার নাম বাদ যাবে, যারা বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়েছেন তাদের নাম দুটো জায়গায় থাকবে না, এ তো খুব স্বাভাবিক। সিপিআইএমের আগে অভিযোগ করেছে 20,000 অস্তিত্বহীন ভোটার শুধুমাত্র যাদবপুরে। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যাদবপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার, তার স্ত্রী নমিতা সর্দারের নাম রয়েছে কুলতলি এবং বারুইপুর পূর্ব, দুটো জায়গাতে। এই ধরনের অসংখ্য অভিযোগ, এবং বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ আতঙ্কিত হচ্ছেন। আমি বলবো অযথা আতঙ্কিত হবেন না, বিভিন্ন জায়গায় আপনাদের সহায়তার জন্য বিভিন্ন এবং ডকুমেন্টসগুলোকে কালেক্ট করার চেষ্টা করুন। সিপিএমের রাজ্য সম্পাদক বলেছেন আরও বিভিন্ন, নিশ্চয়ই আপনারা সহায়তা পেতেই পারেন বিভিন্ন জায়গায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কী ভূমিকা এসআইআর নিয়ে? তিনি তো বলেছিলেন জীবদ্দশায় এসআইআর করতে দেবেন না, এসআইআর হচ্ছে, ইনি কিন্তু কটাক্ষ ছড়ে দিয়েছেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, 100 দিনের কাজ,
আমি গতকালও বলেছি, আপনারা প্রত্যেকেই জানেন যে কলকাতা হাইকোর্টের রায়, কলকাতা হাইকোর্টে কৌঁসুলি ছিলেন মামলাকারীদের পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি এবং শামীম আহমেদ, দুজন অত্যন্ত লব্ধপ্রতিষ্ঠ আইনজীবী। শামীম আহমেদ অত্যন্ত লব্ধপ্রতিষ্ঠ একজন আইনজীবী। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পরিচয় নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। তাদের কথোপকথন 100 দিনের কাজ চালু হওয়া নিয়ে, যা নিয়ে আমার প্রতিবেদনেই আপনারা দেখেছেন এবং আপনারা নিজেরাও জানেন, গ্রাম বাংলার অসংখ্য মানুষ তারা কিন্তু উদ্বিগ্ন যে 100 দিনের কাজ কেন হচ্ছে না, কবে হবে। সমস্ত প্রতিবেদন, আমি আর কোনো কথা বলবো না, সবটা শুনুন। আজকে কোনো সাক্ষাৎকার না, একদম কোলাজ আকারে প্রত্যেকটা ভাগ এক এক করে আপনারা দেখবেন এবং আমি আশা করি প্রত্যেকেই নিজের উত্তর পেয়ে যাবেন। অনেকে প্রশ্ন করছেন সিপিআইএম কী করছে, সিপিআইএমের ভূমিকা কী, রইল উত্তর আপনাদের জন্য। একজনও জেনুইন ভোটারের নাম যদি বাদ দিতে চায় তা তাদের জিনা হারাম করে দেওয়া হবে। বাইরে বাজার গরম করে ভোটে ঘুঁটি সাজানোর জন্য বিভাজনের রাজনীতি, মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক বিজেপি তৃণমূল মিলে করছে। ইলেকশন কমিশন মিটিং করে বলেছে যে এসআইআর করার জন্য গোটা দেশের মধ্যে বাংলার সরকার সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়েছে, ভালো প্রস্তুতি নিয়েছে। তার সঙ্গে মমতার চুক্তি, বাইরে গালাগাল দেবো আর ভেতরে সব পেছনে দরজা দিয়ে যেমন 4 হয়, 420 মিলে 420 হয়, কোনোটাই কাকতালীয় নয়। বাইরে বাজার গরম করে ভোটে ঘুঁটি সাজানোর জন্য বিভাজনের রাজনীতি, মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক বিজেপি তৃণমূল মিলে করছে। আরএসএস এর রাজনীতি, কাকে দিয়ে কি বলাতে হবে। ইলেকশন কমিশন মিটিং করে বলেছে যে এসআইআর করার জন্য গোটা দেশের মধ্যে বাংলার সরকার সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়েছে, ভালো প্রস্তুতি নিয়েছে। আর যেটা সবচেয়ে অবাক লাগে, মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেবো না। তা আমাদের কাছে খবর নেই উনি মারা গেছেন কিনা এর মধ্যে, কেননা গতকাল এসআইআর ঘোষণা হয়ে গেল। এখনো অবধি তো ওনার মৃত্যুর কোনো খবর আমরা চাইও না পাইতে, মাসুশ্রী কৃপায় পাইও নি এখনো পর্যন্ত। অতএব উনি এখনো বেঁচে আছেন না মারা গেছেন আমাদের কনফিউশন হচ্ছে, কারণ আপনি বেঁচেও আছেন, এসআইআরও হয়ে যাচ্ছে, আপনি তাহলে করছেনটা কি? কিন্তু আধার কার্ড হলে নাকি চলবে না। এবারে আধার কার্ড জিনিসটা কি? আমি তো যখন জন্মেছিলাম মায়ের পেট থেকে আধার কার্ড নিয়ে জন্মাইনি। ভারতের সরকার আমার বায়োমেট্রিক স্ক্যান করে, আমার 1000 ডকুমেন্ট ভেরিফিকেশন করে আমার আধার কার্ড দিল। গত 10 বছর ধরে বিজেপি মানে একেবারে জন্ম থেকে মৃত্যু তার ফোনের নাম্বারকে আধার লিঙ্ক করতে হবে, রেশন কার্ড থেকে শুরু করে বাড়ির ইলেকট্রিক বিল থেকে শুরু করে সব কিছুকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু আধার লিঙ্ক করতে হবে। কেন? তখন বিজেপি গভর্নমেন্ট বললো যে ভাই সমস্ত ডকুমেন্ট জাল হতে পারে কিন্তু আধারকে জাল করা সম্ভব না, অতএব আধার সব জায়গায় লাগবে। এসআইআর করার বেলা বলছে যে না তোমার যা ইচ্ছে ডকুমেন্ট দাও কিন্তু আধার চলবে না, কারণ আধার খুব জাল হয়। তো এগুলো তো ছেড়ে খেলা হচ্ছে না। আর আপনি বলুন, ধরুন আমি বিজেপি তৃণমূল সিপিএম মতাদর্শ ছেড়ে দিলাম, এটা 2025 সালের একটা আধুনিক পৃথিবী, তো একটা লজিকের একটা বাপ্পা থাকবে। তো কি নিয়ম করা হলো যে তোমার যদি আধার কার্ড থাকে, আধার নাম্বার থাকে, সেটা ভ্যালিড নয়, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানের সার্টিফিকেট, মানে কি ধরুন পাড়ার একটা শনি মন্দিরে আমি 51 টাকা চাঁদা দিয়ে দক্ষিণা দিয়ে একটা আচ্ছতা নিয়ে চলে এলাম, ওটা হয়ে গেল আমার ভ্যালিড ডকুমেন্ট। এটা আধুনিক পৃথিবীতে এটা হতে পারে? এসআইআর নিয়ে কেউ আতঙ্ক যারা তৈরি করতে আসবে, আতঙ্কে পা দেবেন না। আমরা ডিওয়াইএফআই এর পক্ষ থেকে দাবি করেছি যে ভুয়ো ভোটারের নাম বাতিল করতে হবে। আমরা দ্বিতীয় কথা বলেছি যে যারা সঠিক ভোটার, স্বচ্ছ ভোটার, তাদের নামের তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া যাবে না। যদি বাদ দেয় আমরা তাদেরকে পাশে থাকা, আইনি সহায়তা দেওয়া এবং ফর্ম পূরণ করে দেওয়ার দায়িত্ব আমরা ডিওয়াইএফআই নিয়েছি। এরকম ক্যাম্প আমরা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় করছি, কোনো আতঙ্কে পা দেবেন না। 2002 সালের ভোটার লিস্ট এবং 2025 সালের ভোটার লিস্ট আমাদের কমরেডদের কাছে আছে, নাম মেলাবে। যদি কারো নাম বাদ যায় তাহলে নাম তোলানোর দায়িত্ব আমরা আপনাদেরকে সহযোগিতা করব। যে নিয়মাবলী আছে ফর্ম পূরণ করে জমা দিলেই সেই নিয়মাবলীতে আপনার নাম উঠতে বাধ্য। হয়তো আপনি 2002 সালের আগে বিয়ে হয়েছিল অন্য জায়গায়, এখানে বাবার বাড়ি ছিল, ওখানে গিয়ে দেখছে তার নাম নাই, কোনো আতঙ্ক নয়, ফর্ম পূরণ করবো, এখানকার ভোটার লিস্টে নিয়ে গিয়ে ওখানে জমা দেবো, আমার নাম উঠতে বাধ্য। বলছে শংসাপত্র দিতে হবে, আপনার নাম নাই। এই এলাকার প্রধান, এমএলএ, চেয়ারম্যান যারা আছে, জনপ্রতিনিধি, তাদের সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, বিভিন্ন কাগজপত্র আছে, সেই কাগজপত্র দিয়ে শো করেই যখন আমরা ফর্ম জমা দেবো তখন আমার নাম উঠতে বাধ্য। অতএব এখানে কোনো আতঙ্কর পরিবেশ যারা তৈরি করতে আসছে, আতঙ্কতে পা দেবেন না। আমাদের কমরেডরা সব জায়গায় আপনাদেরকে সহযোগিতা করবে। আজকে ইলেকশন কমিশন যে মিটিং ডেকেছিল, আমাদের পক্ষ থেকে আমি, শ্রমিক লাহিড়ী, পলাশ দাস, কল্লোল মজুমদার, আমরা ছিলাম।
মনে হলো যে স্টেট ইলেকশন মানে স্টেট তো না সিইও অফিস ইল প্রিপেয়ার, এমন এমন প্রশ্ন এসেছে, এমন এমন কথা এসেছে, জেনুইন কনসার্ন অফ দ্য পিপল এসছে, যার সবটা ওরা খুব এখনো পর্যন্ত তৈরি নয়। একাধিক ইস্যুজ আছে, অন্তত মুখে এগ্রি করেছে সবাই। নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে আর সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয়। ফলে নির্বাচন কমিশন যেন নির্ভুল ভোটার লিস্ট করে, এই কারণে 1-2 করে আমরা যা যা বলেছি, আমার ধারণা সবাই অন্তত মিটিং এর মধ্যে হ্যাঁ বলেছে, মিটিং এর মধ্যে কেউ না বলেননি। 1, 2 বিএলএরা তারা বিএলও যদি এলাকার বুথের বাইরের হয়, why not বিএলএস, সবাই এগ্রি করেছে যে ঠিকই বাইরের হওয়া উচিত, প্রয়োজনে হতে পারে, অল পলিটিক্যাল পার্টিজ হ্যাভ এগ্রি। 3 আমরা এগ্রি করলাম মানে সবাই বললাম, মনে হলো সবাই এগ্রি করেছেন করা উচিত, অন্তত কেউ না বলতে পারেননি, বাইরে কি বলবেন আমি জানি না, যে 12টা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে। একটাতে লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না, তাহলে বাকি 11টা কি সিটিজেনশিপের প্রুফ বলতে পারেনি? 2 সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না, এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে? নাকি স্বরাষ্ট্র মন্ত্রক তাদের যে কাজ তারা ফেল করেছে বলে তাদের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট হিসেবে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে? এই প্রশ্নের কোনো উত্তর আমরা পাইনি। 4 এই নানান অনেকগুলো ক্ষেত্রে আমরা হয়তো সহমত হয়েছি যে এরকম অনেক জায়গা আছে যাদের কাছে 11টার কোনোটাই নেই বা 12টার কোনোটাই নেই, 11টার একমাত্র হয়তো আধার আছে, বাকিগুলো নেই। সেগুলোর ক্ষেত্রে কি হবে? ওরা বলেছে না, এগুলো আমরা দেখবো বা দেখবার চেষ্টা করবো। একমত হয়েছে অন্তত এইভাবে যে এগুলো সব নেতৃত্বরা পাঠাবে। আমরা ফাইনালি যেটা বলেছি, বাকি যারা কেউ বলতে পারবে আমি মিস করে গেলে, 2002 কে ঠিক করলো যে 2002 একেবারে ভগবান প্রদত্ত আর আল্লাহ প্রদত্ত? কে ঠিক করলো 2002 সব ঠিক নেই বা কে ঠিক করলো? যে মানুষটা গত 5টা 7টা ভোটে ভোট দিয়েছে, 2024-এ দিয়েছে কি 21-এ দিয়েছে কি 19-এ দিয়েছে কি 16-তে দিয়েছে, যারা ইলেকশন কমিশনের ভোটার লিস্ট অনুযায়ী তারা বৈধ, তাই তারা ভোট দিয়েছে। ইলেকশন কমিশন তাদের বুথ স্লিপ দিয়েছে, বৈধ, সেই কারণে বুথ স্লিপ দিয়েছে। তাহলে সেই লোকটা বৈধ এটা ধরে নিয়ে শুরু করাটাই জরুরি। এবং তারপর তার মধ্যে যে মারা গেল বাদ দাও, যে নেই বাদ দাও, যে ইত্যাদি ইত্যাদি হয়েছে বাদ দাও, আর যারা জেনুইন ভোটার 18 বছরের পরে ভোট হয়েছে তাদের নাম যোগ করো। কারোর পলিটিক্যাল পারপাস থাকবে অনুপ্রবেশকারী বলে দাঁড়িয়ে দিয়ে গরিব মানুষের সর্বনাশ করবে, এটা আমরা হতে দেবো না। আবার কারোর যদি মনোভাব হয় ভুলে ভরা ভোটার লিস্ট থাকুক, তাহলে তার দায় ইলেকশন কমিশনের ঘাড়ে পড়বে। আমরা এই সমস্ত কাগজপত্র নিয়ে এসেছিলাম, কিন্তু একটা ওয়ার্ড আর কত দেখতে চান, আর আপনারা কেন খুঁজে পান না? এই যে আমাদের কাছেই তো আছে, এই কোথায় কত মারা গেছে এই 2 বছরে রেজিস্টারের মধ্যেও আছে। ইলেকশন কমিশন পায় না কেন? পাড়ার ছেলেরা পায় কেন? এইরকম নানাবিধ কাগজপত্র আমরা কিছু দেখিয়েছি, বাল্মীকি বলেছি, আর একটা ওদের খরচা ইত্যাদি বলে দেন, বাকি যা আছে ও বলে দিচ্ছি, আর বলতে পারবো না। আচ্ছা, আর একটা কথা আমরা বলেছি যে যখন ইলেকশন কমিশন এসআইআর করছে, তখন পাশাপাশি এসআইআর এ যদি তোমাদের নাম বাদ চলে যায়, এসো আমাদের কাছে, আমরা সিএ ক্যাম্প করছি। এটা মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের একটা সেকেন্ড কোনো হাত কোটারমিনাস পদ্ধতিতে কাজ করছে। ইলেকশন কমিশন মাস্ট ট্রাই টু এন্ড ইট, মাস্ট এনশিওর এন্ড ইট। এটা হতে পারে না এখানে সিইও ক্যাম্পও চলবে, সিইও না সিএ, আর এখানে এসআইআরও চলবে। এই দুটো একসাথে করার মধ্য দিয়ে গুলিয়ে দিয়ে বাংলার মানুষের প্রতি অনেক অসভ্যতা হয়েছে। নো ফার্দার, বাংলা ভাগ হয়েছে, অপরাধ বাংলা মানুষের না, তার জন্য কেউ বাংলাদেশি হয়েছে, কেউ ইন্ডিয়ার হয়েছে, এবং সেই কারণে বাংলাদেশি বলে বাংলা ভাষীকে বিপন্ন করার যে প্রচেষ্টা দিল্লি থেকে আরএসএস এর প্রকল্প, সব এগুলো আমরা কোনোভাবেই মানছি না। এবার বাকি
দুটো করে উঠি এটা হচ্ছে যখন ওনাদের একটা স্পেসিফিক কেস দেখিয়েছে এবং জিজ্ঞাসা করেছে ইলেকশন কমিশনের আদৌ এই অধিকার আছে কি নেই এইটা ঘোষণা করবার যে কেউ ইন্ডিয়ান সিটিজেন কি ইন্ডিয়ান সিটিজেন নয়। একজন সে হচ্ছে খড়দা বিধানসভার পাতুরিয়া পঞ্চায়েতে 153 নম্বর অংশে কামারহাটি সেইখানে ছিল। এইবার এখন সে পাতুরিয়াতে চলে এসেছে, আগে কামারহাটিতে ছিল, খড়দায় চলে এসেছে। এবার ভোটার তালিকায় এখানে নাম তোলবার জন্য তিনি আবেদন করেন, হিয়ারিং করেন, তার হিয়ারিং হয়। হিয়ারিং এর পর এই দেখুন ইলেকশন কমিশন রিজেক্টের কজ দেখাচ্ছে শি ইজ নট অ্যান ইন্ডিয়ান সিটিজেন। কে দিয়েছে এই অধিকার? সংবিধানের কোন ধারা? কোনোভাবে দিতে পারে? ফলে বেআইনি কাজের সঙ্গে নির্বাচন কমিশন যেন নিজেদের এখতিয়ারের বাইরের কোন কাজ যেন তারা না করে, এটা আমরা বলেছি। উত্তর দিতে পারছি না। আজকে আপনারা জানেন পানিহাটিতে প্রদীপ কর এই এসআইআর এর ভয় এবং এই যে বিজেপি চারিদিকে সিএ মুক্তমুখ ইত্যাদি বলছে, নাগরিকত্ব হারানোর ভয় তিনি আত্মহত্যা করেছেন এবং কারণ লিখে গেছেন। এবং এটা সবাই ফলে যাই হোক, এটা এই জন্য এটাতে একজন ছাড়া বাকি সবাই একমত হয়েছে। আমাদের কথা আতঙ্ক ছড়ানোটা নির্বাচন কমিশনের কাজ নয়। 2005 সালের 100 দিনের কাজের আইন, মানুষ কাজ পাচ্ছিল। হঠাৎ করে পশ্চিমবঙ্গে দুর্নীতি শুরু হলো রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে। আর তার পরবর্তীতে আমরা দেখলাম কেন্দ্র সরকার ফান্ডিং বন্ধ করে দিল, মানুষ কাজ ছাড়া হলো। এই প্রেক্ষিতে মামলা দায়ের, হাইকোর্টের নির্দেশের পরও মানুষের কাছে কাজ পৌঁছায়নি। কেন্দ্র সরকার আবার আপিলে গেল সুপ্রিম কোর্টে, আজ খারিজ হলো। কি বলবেন? এই মামলাটার যে ধারাবাহিক ইতিহাস সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে গ্রাম বাংলার গরিব মানুষদের জীবিকা অর্জনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মনে রাখতে হবে যে ইউপিএ আমলে যখন বামপন্থী সাংসদদের সংখ্যা 60-এর ওপর ছিল, তখন তারা চাপ দিয়ে কাজের অধিকারকে মৌলিক অধিকার এটাকে কার্যকর করার জন্যই মানরেগা অ্যাক্ট চালু হয়। এই অ্যাক্টের মূল লক্ষ্যই হচ্ছে গ্রামাঞ্চলে কাজ দাও, বিভিন্ন পরিকল্পনা করো, সেই মানুষ তার শ্রম দিয়ে সম্পদ তৈরি করবে, এতে যেমন সম্পদও তৈরি হবে, পাশাপাশি মানুষের রোজগারও হবে। এটা অধিকার বর্জন নয়, অনুদান নয়, কাজ, নিজের শ্রমের ভিত্তিতে বেঁচে থাকা, এই পরিকল্পনা কার্যকর হচ্ছিল এবং এটা গোটা ভারতবর্ষে খুব উৎসাহব্যঞ্জক হয়ে কাজ করছিল। কিন্তু মনরেগা যখন চালু হয় তখন মোদি, তিনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, এটা নিয়ে খুব ঠাট্টা করেছিলেন যে মনরেগা এসব কী হবে ইত্যাদি। আসলে ওরা তো অনুদান ভিত্তিক চিন্তা ভাবনা করেন। তাই কেন্দ্রীয় সরকারে মোদিরা ক্ষমতা আসার পর তারা কিন্তু পরিকল্পনা করেই যাতে মনরেগার যে কার্যকরী ভূমিকা এটা নষ্ট হয়ে যায় সেই চেষ্টা করছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার সহযোগী হিসেবে ভূমিকা নিয়েছেন মমতার সরকার, তারা দুর্নীতি করেন। এই দুর্নীতি করার ফলে কেন্দ্রীয় সরকার সুযোগ পেয়ে যায়, তারাও অনুদান বন্ধ করে দেন। এর বিরুদ্ধে একটি কেতমজুর সংগঠন তারা আসন আদালতে আমরা মামলা করি এবং মামলা করার মধ্য দিয়ে বহুদিন মামলা চলার পর হাইকোর্ট রায় দেন যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে যে বিরোধ, টাকা দিচ্ছে কি দিচ্ছে না, টাকা চুরি হচ্ছে কি হচ্ছে না, সেসব তারা নিজেদের মধ্যে
প্রশাসনিক দিক থেকে যা ব্যবস্থা নেওয়ার নিন, কিন্তু বাধ্যতামূলকভাবে 100 দিনের কাজ চালু করতে হবে আগস্ট মাস 2025 থেকে। এটাই ছিল হাইকোর্টের নির্দেশ। সেই নির্দেশে কার্যকরী করার পরিবর্তে কেন্দ্রীয় সরকার তারা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেন। এসএলপি যারা ফাইল করেন তার মুখ্য উদ্দেশ্য ছিল আবার সেই রাজ্য সরকার বনাম কেন্দ্রীয় সরকার এইরকম একটা দ্বৈরথ টিকিয়ে রাখার পরিকল্পনা। গরিব মানুষ যে কাজ দিতে হবে সেই মৌলিক বিষয় থেকে ভিন্ন ক্ষেত্রের একটা ভারসাম্য বজায় রেখে নিজেদের মধ্যে লড়াই করে দেখানো যে আমরা কাজ দিতে পারছি না, তার কারণ হচ্ছে লড়াই চলছে। এই মামলা যখন সুপ্রিম কোর্টে এসএলপি হয়েছে তখন আরেকটি ক্ষেত মজুর সংগঠন তারা হাইকোর্টে রিট পিটিশন করেন। তখন যিনি পিটিশন শুনছিলেন মাননীয় বিচারপতি সুজয় পাল, সেখানে আমরা পরিষ্কার বলি ক্ষেত মজুরদের হয়ে যে আমাদের 100 দিনের কাজটাকে কার্যকর করতে হবে। ওদের মধ্যে কি বিরোধ আছে সেটা নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই, এবং যে এসএলপি ফাইল হয়েছে এসএলপি থাকার কারণে মামলা এখানে শুনানি হবে না, এটা কোনো যুক্তি নয়। তো কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে যে 7ই নভেম্বরের মধ্যে তাদের রিপোর্ট দাখিল করতে হবে কেন তারা 100 দিনের কাজ শুরু করেনি। ইতিমধ্যে আজকে যে ঘটনাটা ঘটল সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে এসএলপি সেটা সুপ্রিম কোর্ট পত্রপাঠ বিদায় করে দিয়েছে। তারা পরিষ্কার বলেছেন যে হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই এবং কেন্দ্রীয় সরকারের আপিল আবেদন খারিজ। এখন আর কোনো বাহানা রইল না, না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কারো পক্ষে কোনো বাহানা রইল না 100 দিনের কাজ বাস্তবায়িত না করার। বাস্তবায়িত করতে হবে। ইতিমধ্যে ক্ষেত মজুররা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত মজুর সংগঠন সকলেই তারা কাজের জন্য যে আইনগত পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে আবেদন করেছেন। আমরা আশা করব আগামীকাল থেকেই বিভিন্ন জায়গায় বিডিওরা তারা স্কিম তৈরি করে যারা কাজের আবেদন করেছেন তাদের কাজের ব্যবস্থা করবেন এবং সেই কাজ করার মধ্য দিয়ে তাদের যে রুজি রোজগার সেটারও গ্যারেন্টি সৃষ্টি করতেই হবে। আইন কোনো বাধা নয়, আইন বরং আমাদের ক্ষেত্রে হাতিয়ার হিসেবে আমরা হাজির করতে পেরেছি আইনজীবীরা লড়াই করার মধ্য দিয়ে। এবং সমস্ত ক্ষেত মজুর সংগঠন যারা যেখানে আছেন বিভিন্ন বিশ্বাসের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। 100 দিনের কাজ করেই আমরা আমাদের আত্মসম্মান রক্ষা করতে পারবো। অনুদান নয়, শ্রমদান, এটাই হচ্ছে সবচেয়ে বড় মানবিক সার্থকতা, সেটাকে কার্যকর করতে। একটাই প্রশ্ন, কাজের অধিকার আমাদের সাংবিধানিক অধিকার। এই প্রসেসটার মধ্যে কি আপনার মনে হয়েছে আসলে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই মানুষের কাছ থেকে কাজ কেড়ে নিতে চাইছে? আমি একটা প্রসঙ্গত উল্লেখ করেছি যে দুটো রাজ্য সরকার পরস্পরের মধ্যে একটা দ্বৈরথ বজায় রেখে আসল যে লক্ষ্য সেটা হচ্ছে গরিব মানুষের কাজ, শ্রমদানের মধ্য দিয়ে আত্মসম্মান বজায় থাকে, সেটাকে তারা বাতিল করে অনুদান নির্ভর করতে চাইছে। লক্ষ্য করবেন কেন্দ্রীয় সরকার বলে আমরা 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছি, এই রাজ্য সরকার তারা বিভিন্ন শ্রী প্রকল্প চালু করছেন, সবটাই অনুদান নির্ভর। এই অনুদান নির্ভরতার বিরুদ্ধেই মানরেগা অ্যাক্ট। সেই মানরেগা অ্যাক্টকে কার্যকর করলে পরে এইসব সরকারের অনুদানের প্রতি মানুষের যে মোহ সেই মোহ কেটে যাবে। আমি আমার শ্রম দিয়ে আমার জীবিকা অর্জন করতে পারবো। সেই মূল আদর্শটাকে ভেস্তে দেওয়ার জন্যই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নাটক চলছে। 2005 সালে আইনের মধ্যেই একটা পরিকাঠামো তৈরি করে দেওয়া আছে যে যদি এই ধরনের ঘটনা ঘটে, কোনো দুর্নীতি ঘটে, পরিষ্কার তাহলে ডিএম লেভেল পর্যন্ত আধিকারিকরা আছেন যারা এরা নির্মূল করতে পারে। আইনে যথেষ্ট সুযোগ আছে, সেটা দিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল, কিন্তু এরা আইনকে কার্যকর করার পরিবর্তে আইনটাকে এরা অপব্যবহার করে মানুষের যে অধিকার সেই অধিকারটাকেই এরা বঞ্চনা করার চেষ্টা করছে। তাহলে কি আপনি এই কথা বলছেন যে শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিরা যারা রাজ্য সরকারের আধিকারিক তারাও এই দুর্নীতির সঙ্গে তারা আধিকারিকরা তারা তো নির্বাচিত প্রতিনিধিদের কথায় ওঠেন বসেন, তারা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেন না। এটা তো পশ্চিমবঙ্গে আমরা স্পষ্ট দেখেছি। একমাত্র আন্দোলনের চাপেই সে কাজটাকে করা যায়। এখন যেহেতু আইন আমাদের হাতিয়ার হিসেবে এসেছে, সমস্ত ক্ষেত মজুর সংগঠন তারা লড়াই করে কাজটা আদায় করবে। ধন্যবাদ।